মঞ্চে উপস্থিত আছেন বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অখণ্ড ভালোবাসা এবং সমর্থন নিয়ে যিনি আপনাদের দরজায় আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন সেই রত্না চট্টোপাধ্যায় এখানে উপস্থিত আছেন 119 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী কাকুলি মা, অত্যন্ত জনপ্রিয় আছেন দক্ষিণ 24 পরগনার আয়োজন টিউশন সভাপতি দীর্ঘদিনের আলাপত দলের মুর্শিদাবাদ নেতা শ্রী শক্তিপদ মণ্ডল। আজকের সভায় আসবেন বক্তব্য রাখতে আপনাদের কাছে কৃষ্ণনগর সাংসদ অত্যন্ত সেবক্তা, যিনি সংসদে বিজেপি সরকারের বিরুদ্ধে বহুবার বক্তব্য রেখেছেন। বিজেপি সরকারের সমস্ত অন্যায় অভিযোগ তাকে তুলে ধরেছেন মানুষের সামনে। জনপ্রিয় সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র এখানে এসে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দক্ষিণ কলকাতার আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ শ্রীমতী মালা রায় আসবেন 118 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মেয়র পরিষদ সদস্য শ্রী কানক সিং এবং অন্যান্য ব্যক্তিবর্গ সম্পর্কে নতুন করে আপনার কাছে কিছু বলার নেই। বলার নেই এই কারণে যে 5 বছর বিহারের মানুষ, বিহার পূর্বের মানুষ রত্না চট্টোপাধ্যায়কে রক্ষা করেছে। 1921 থেকে 2026 5 বছর বিহার পূর্বে তিনি বিহারে ছিলেন এবং বিহার পূর্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজে তিনি অর্থ সাহায্য করছেন এবং বিহার পূর্বের মানুষ যখন রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করবে কিন্তু বিহার পশ্চিমে দাঁড়াবে। আমরা জানি আমাদের বিহার পূর্বে আছে প্রতিটি জিনিস দুয়ারে পৌঁছে দেওয়া, পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, বাংলার প্রত্যেকটি মানুষকে বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে লক্ষ্মীর ভান্ডার, চিকিৎসা, সবাই প্রিয় নেত্রী টাইগ্রেস আগুন ছড়ানো বক্তা সংসদ বারবার উত্তাল করেছেন যিনি, যারা ক্ষমতার জন্য না তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন, অন্যায় পদক্ষেপ নিয়েছিলেন, অন্যায় পদক্ষেপ নিয়েও যাতে দড়িয়ে রাখা যায়নি সেই মহুয়া প্রতিবাদ আপনাদের সামনে আমি এবং অনুভব দেওয়া হবে যে বাংলার নির্বাচন, এই নির্বাচন একটা যুদ্ধ। এই যুদ্ধ আমরা ঘোষণা করিনি, এই যুদ্ধ ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে। আপনার বহু নির্বাচন হয়েছে, এখানে যারা আছেন তারা বহু নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন। মৈত্র মহাশয়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন 119 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রীমতী কাকুলি মহাশয়া। এবারে পুষ্পস্তবক দিলেন। আচ্ছা, এবারে আমরা আমাদের এখানকার যিনি আমাদের 119 নম্বর ওয়ার্ডের যারা কর্মী তারা মহাদির জন্য একটা উপহার নিয়ে এসেছেন। সবাইকে অনুরোধ করছি আপনারা একটু হাত দিয়ে উৎসাহ দিন। আমরা সবাই মহাদির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমরা দীর্ঘদিন দেখেছি সংসদে কি ভাষায় উনি আক্রমণ করেছেন। এবারে আমাদের রাজ্যের যিনি প্রার্থী বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং উনি এখনো বেহালা পূর্বে বিধায়িকা আছেন, সেই রত্না চ্যাটার্জি মহাশয়াকে সংবর্ধনা দেবেন। 119 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রীমতী কাকুলি মহাশয়া। মঞ্চে আমাদের 100 বেহালা পশ্চিমের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, যিনি দীর্ঘদিন
অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্বাচিত করেছেন। এবার আপনারা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, যিনি সংসদে যার বক্তব্য শোনার জন্য সমস্ত সাংসদরা অপেক্ষা করে থাকেন, সেই সুবক্তা আমাদের সকলের দিদি মৌহাদিকে আমরা মাইক দিচ্ছি। খুব ভালো লাগছে আপনাদের মধ্যে এসে। আর আমাকে রতনজি বললেন যে আমার সৌভাগ্য মনে হয় তুমি আমার জন্য এসছো। সত্যি কথা বলতে আমি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি, আর এবার ইলেকশন অ্যাকচুয়াল আমি একদিনও বেরোয়নি নদিয়া থেকে। এই প্রথম আমি কোথাও এসেছি, কিন্তু আমি নিজেকে বলেছিলাম যে যদি আমি একটা মিটিং করি আমার জেলার বাইরে, সেটা কিন্তু রতনবাবুর মিটিং হবে। আমাকে অনেকে এসে বলে যে কোনো একজন লোক আমাদের গরিব সুইট আমার সঙ্গে একটা ডলার করে বললেন আমি আপনার ফ্যান, অনেকে এখন রাস্তাতে বলে, কিন্তু আমি আপনাদের কথা বলতে চাই আমি কিন্তু রত্নবাবুর ফ্যান, নট ফর এনিথিং এলস। কারণ আমি রত্নবাবুকে দেখেছি নারী শক্তির প্রতীক যদি কেউ হয় মমতারানীর পরে সেটা কিন্তু রত্নবাবু। মাথা উঁচু করে নিজের ডিগনিটিকে অক্ষুণ্ণ রেখে সকল প্রতিকূলতার মধ্যে হেসে খেলে কিভাবে তিনি মাথা উঁচু করে জয় করেছেন, এটা রত্নবাবুকে শিখতে হবে। যখনই আমরা অনেক সব আপনারা সবাই এখানে এত মহিলা, আপনারা জানেন যে এক মহিলা হওয়ার নাতে অনেক সময় লাইফে এমন এমন প্রবলেম হয় যেগুলো সত্যি কথা বলতে পুরুষ মানুষরা বোঝে না, বাস্তব কথা না। সেইখানে রত্নবাবুদের কথা আমরা সবসময় ভাবি যে উনি কিভাবে মাথা উঁচু করে এটাকে হ্যান্ডেল করেছেন লাইফটা। তাই আমি আপনাদের কাছে বলছি যে আমার সৌভাগ্য আজকে এখানে আসার, আর আপনারা সবাই বেহালা পশ্চিমের যারা রয়েছেন বাসিন্দা, এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা এরকম প্রার্থী পেয়েছেন। কারণ রত্নবাবুর বাড়ির বেহালা পশ্চিমে গতবার বেহালা পূর্বে দাঁড়িয়েছিলেন, এবার দিল্লিতে এসেছিলেন। আমার এখন আস্তে আস্তে ভাবছিলাম যে আমার গ্রামের এলাকায় থাকি, গ্রামের এলাকায় বক্তব্য দিই, হঠাৎ মনে হচ্ছে যে কলকাতার হয়তো সেই গ্রামীণ বক্তব্য মনে থাকে না, আমাকে অন্য কিছু বলতে হবে। কলকাতার মানুষ কিভাবে কি 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 শুনবে, কি ভালোবাসবে, তারপর ভাবলাম যে না, আই হ্যাভ টু বি ট্রু টু মাইসেলফ। আমি অন্তর থেকে যেটা বলি সেটাই বলবো, সেটা নিশ্চয় মানুষ সেটাই। সত্যি কথা বলতে এবার ভোটটা আমি 2008 দেখতে দেখতে 18 বছর হয়ে গেছে। এবারের ভোট প্রত্যেকবার আমরা বলি জোড়াফুলে ভোট দিই, তৃণমূল এবার এই ভোটটা কেবল তৃণমূলের ভোট নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষার ভোট। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমার অনেক কথা বিকৃত করে সমাজ মাধ্যম বিকৃত করে, অনেক সময় বিজেপির আইটি সেল করে, কিন্তু যদি আমার কথাটা প্রথম থেকে শেষ অব্দি আপনি শোনেন, মাঝখান থেকে কিছু না থেকে চুজ করে, তখন আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা সবাই জানবেন যে প্রথম কোনো আমাদের গণতন্ত্রের ইতিহাসে এবং কোন সভ্য সমাজের গণতন্ত্রের ইতিহাসে কখনো কোনো বৈধ নাগরিক, কোনো বৈধ ভোটারের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় এবং সেখানে দাঁড়িয়ে তার কোনো উপায় থাকে না, তার কোনো বিচারের বাণী নীরবে নিবৃত্তি থাকে, এটা কিন্তু আমরা কোনোদিন প্রথমে দেখিনি। লোকে যখন বলে ইসবার লিখে হয়, ইসবার লিখে হয়, এইবার অন্যবারের মতো নয়। আপনারা ভাবতে পারছেন 27 লক্ষ লোক, 27 lakh people যারা ম্যাপ ভোটার, ম্যাপ ভোটার মানে 2002 সালে যোগসূত্র প্রমাণ করেছে। এই 27 লক্ষ লোক এদিক ওদিক নয়, তারা এমন মানুষ যারা হয় 2002 ভোট দিয়েছে, নয়তো তার বাবা ও মা বা ঠাকুমা ঠাকুরদাদা দিদা ও দাদু 2002 ভোট দিয়েছে। প্রত্যেকজন এলডি ভোটার দুবার তাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে পাস করতে হয়েছে। প্রথমবার বাড়িতে যখন এলিমিনেশন ফর্ম গেল, ফর্ম ভরে সেসব ডকুমেন্ট দিয়ে, যেটা আমাদের ড্রাফট ভোটার লিস্ট হয়েছিল 16 ডিসেম্বরে, সেখানে তার নাম ছিল, সে একবার পাস করেছে,
ফেলে দেওয়া। যখন ড্রাফট লিস্ট বেরোলো আমাদের বাংলার 7,66,67 লোক মানুষ, প্লিজ 7,67 লোক মানুষ আমাদের বাংলার ভোটার লিস্টে ছিল জুলাই 25 সাল। যখন আরম্ভ হলো SIR, ওরা বললো এটা নিবিড় রিভিশন হবে, ঠিক আছে, স্পেশাল। ওরা 18 লক্ষ মানুষকে বাদ দিল ASD, অ্যাবসেন্ট, শিফট, ডুপ্লিকেট এবং নেট, ঠিক আছে, মানলাম। নতুন ড্রাফট লিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রাফট লিস্ট পাবলিশ করলো 16 ডিসেম্বর। 18 লাখ ভোটারকে বাদ দিয়ে 7,06,00,000 ভোটার ছিল। পৃথিবীর গণতন্ত্রে এবং ভারতীয় গণতন্ত্রের আইনটা কি, RP Act কে বলে যে ড্রাফট লিস্ট পাবলিশ হয়ে গেলে নতুন ভোটার সেই ড্রাফট লিস্টে ফর্ম 6 দিয়ে আসবে এবং যে ভোটার মারা যাচ্ছে ফর্ম 7 হয়ে ডিলিট হবে। আর তো কোনো চেঞ্জ হবে না, আর তো কোনো চেঞ্জের জায়গা নেই। তাহলে এই 7,06,00,000 মানুষকে নিয়ে তারা একটা সফটওয়্যার ফেলে, সফটওয়্যারটা কি করলো, একটা কমপ্লিটলি র্যান্ডম মাপকাঠি, কমপ্লিটলি র্যান্ডম প্যারামিটার নিল 6টা। এই প্যারামিটারগুলো কি, মাপকাঠিটা কি, নাম দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যৌক্তিক অসঙ্গতি। এর মতো ইললজিক্যাল অযৌক্তিক জিনিস আমি কোনোদিন দেখিনি। 6টা প্যারামিটার কি, আমি এটা নিয়ে খুব পড়াশোনা করেছি। নাম্বার 1, যে আপনার নিজের নামের মিসম্যাচ। আরে মিসম্যাচ হবে না কেন? 2002 এর ভোটার তালিকা ছিল বাংলা, সেটা নির্বাচন কমিশন একটা সফটওয়্যারের মাধ্যমে ইংলিশে করেছে। তারপর 2025 এর যেটা ভোটার তালিকা সেটাও ছিল বাংলা, সেটাকে আরেকটা সফটওয়্যারের মাধ্যমে ইংলিশে করেছে। তারপর দুটো ইংলিশ লিস্টকে কম্পেয়ার করেছে। বুঝতে পারলেন ব্যাপারটা? আমি বাংলায় বহুবার মৈত্র, কোনো স্পেলিংয়ে ডিফারেন্স নেই, পার্থক্য নেই 2002 আর 25 এর মধ্যে। 2002 এর সফটওয়্যার ইংলিশে করেছে MOHUA, MOITRA। 2025 এর অন্যান্য একটা সফটওয়্যার নির্বাচন কমিশন, সেটা MAHUALAITRA, নেম মিসম্যাচ। আমি এক, আমার নাম বাংলায় এক, তোমাদের ভুল সফটওয়্যারের জন্য এটা হচ্ছে নেম মিসম্যাচ। আর কি, আমি আর আমার পিতা বা মাতার মধ্যে 50 বছরের বেশি ফরক। কেউ যদি 5টা 6টা সন্তান থাকে তাহলে বাবার বয়স তো 51 হতেই পারে যখন তার জন্ম। তারপরে কি ভোটাধিকার কেড়ে নেবে? ফাঁকালি হচ্ছে নাকি? যদি আপনার 6টার বেশি বাবা, 6টার বেশি ভাই বোন থাকে, তাহলে তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে বাংলায় কোনোদিনই তাকে ভোটাধিকার দেওয়া হতো না, কেন? ইংলিশে ট্যাগোর আর ঠাকুর, নেম মিসম্যাচ। 13 বোনের একজন, 13 জন ভাই বোনের একজন, তাহলে আপনার হতো না। যখন তিনি জন্ম নিয়েছিলেন তখন তার বাবার বয়স ছিল 50-এর অধিক। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কোনোদিন থাকতেন না এই ভোটার লিস্ট। এগুলো করে ওরা আলটিমেটলি এটা করতে গেল। করতে গিয়ে আপনারা দেখলেন কত হয়রানি হচ্ছে। আপনারা দেখলেন যে মানুষ 4 তারিখ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি লাইনে দাঁড়িয়ে কাজ কামাই করে বৃদ্ধ মানুষ, অফিসে চাকরিজীবী লাইনে দাঁড়িয়ে কি হচ্ছে, হিয়ারিং হচ্ছে। আরে বৈধ ভোটার সমস্ত নথি রয়েছে, কি হিয়ারিং হচ্ছে, ঠিক আছে, তাও হিয়ারিং হলো। হিয়ারিং পর পাস করার পর তারা 27 লক্ষ লোককে নিয়ে তারা পাঠিয়ে দিল। এটা ভোট হচ্ছে? বলছে কিনা এই 27 লক্ষ লোক কি করবে? বলছে ট্রাইব্যুনালে যাও, ট্রাইব্যুনাল তো তৈরি হয়নি। আমার সত্যি মনে হচ্ছে যে আমরা হিটলারের নাজি জার্মানিতে বসবাস করছি, যেখানে কোনো উপায় নেই। একটা গণতন্ত্রের বিচার ব্যবস্থা কি, যে একটা বৈধ সিটিজেনের কাছে একটা উপায় থাকে, হয় আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব, নয় আমি বিচার ব্যবস্থার কাছে যাব, কিন্তু একটা ন্যায় তো আমার সাথে হবে। খালি 3টে কারণে একটা বৈধ ভোটারকে তার গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। only 3 reasons। কি কারণ? 18 বছর হয়নি, সমস্ত এলডি ভোটার 18 বছরের উপরে। 2, সেই এলাকার বাসিন্দা নয়, সমস্ত ভোটার যারা এলডি ছিল, যারা কাটা গেছে, তারা সেই এলাকার বাসিন্দা। 3, যে আওয়ামী নাগরিক নয়, যে অলরেডি 2বার তার
মহামন্ত্রী মহামন্ত্রী কি ভুল বলেছে? কি ভুল বলেছে? 1909 থেকে 1938 585 জন মানুষ বিপ্লবী আন্দামান সেলুলার জেলে ছিল আর 70 জন বামুন ছিল। আপনারা যখন আপনারা বলছেন বন্দে মাতরম স্পেশাল, আপনারা বিজেপি একটা স্পেশাল রাখলো পার্লামেন্টে বন্দে মাতরমের উপর। যেই রাজ্য বন্দে মাতরমের জন্ম, সেই বাংলার আপনার উল্লাস দত্ত, তাকে আপনি কি দিয়েছে? আমাদের বিপ্লবীরা আপনারা কি দিয়েছে? আপনারা বন্দে মাতরম করছেন প্রত্যেকবার ঠিক ভোটের আগে বিজেপি এই আরম্ভ করে। আমি যাকে হিন্দিতে বলে হাউয়া। মনে আছে 2021-এ আপকে বাদ 200 পার, মনে আছে আপনাদের? 66 সিট পেয়ে বাড়ি চলে গেল। তারপর 2 বছর কোনো নড়াচড়া নেই, আবার লাস্ট 3 বছর আবার আরম্ভ করুন। এখন আপনারা নম্বরগুলো দেখুন, 58 লাখ এসডিতে বাদ গেল, তারপর 5 লাখ, তারপর 27 লাখ, মোট 90 লক্ষ মানুষকে বাদ দিয়েছে। আর কি বলছেন? ঘুষ পেটটা বাদ দিয়ে এই 58 লক্ষ যদি আপনি ব্রেকডাউন দেখেন, তাহলে 57% 57% আর 57 লাখ, সরি 68% 57 লাখ হিন্দু। আপনারা হিন্দুদের বাঁচাচ্ছেন? আপনারা আপনাদের এখানে হয়তো বেশি মতুয়া নেই, নদিয়া দক্ষিণ নদুয়ার লক্ষ লক্ষ মতুয়া বাস করে। তাদের কি করেছে? তারা 2019-এ টোপ দিল যে তোমরা স্পেশাল, তোমরা ওপার বাংলা থেকে এসছো, আমরা সিএএ করছি, নাগরিকত্ব আইন করছি, আমরা একটা ছাত্রী দিয়ে ছেকে যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছে তাদের নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দেব, আর যারা মুসলমান তাদের ছেকে এরকম ভাবে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। এটাই তো বলবো না? এই টোপ মানুষ খেলো। 2019-এ তাদের 74 ভোট দিল, 21 সালেও আবার ভোট দিল। এখন কি দাঁড়িয়ে দেখছেন? এখন যান দক্ষিণ নদিয়া, যান বনগাঁতে, যান হরিণঘাটা, যান রানাঘাটে, কি দেখবেন? লক্ষ লক্ষ মতুয়া যাদেরকে টোপ দিয়ে ব্রেন ওয়াশ করে তাদের ভোট নিয়েছে, এখন দেখছে তাদের নামও নেই। আর তাদের যদি নাগরিকত্ব আইনে অ্যাপ্লিকেশন করতে হয়, তবে তাদের মেনে নিতে হবে সে বাংলাদেশের কোন গ্রাম থেকে, কোন উপজেলা থেকে, কোন সালে টপকে এসেছে, যেটা কেউ বলতে রাজি নয়, কারণ সে তো 8 বছর ধরে এখানে রয়েছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। সে এখন কুমিল্লায় গিয়ে কুমিল্লা উপজেলার অ্যাডমিনিস্ট্রেশন থেকে নথি বার করবে যে ওই সালে তিনি ওখানে বাস করতেন। আপনি আমাদের লজিক্যাল শেখাচ্ছেন। আপনার পুরো কেন্দ্র সরকারটাই তো একটা অসঙ্গতির উপর বাস করছে। আপনারা আমাদের লজিক্যাল বলতে এসছেন। আজকে আমাদের বলছে নরেন্দ্র মোদী, আমি প্রতিদিন শুনে না আমার গা থেকে চলে যাবে, কিন্তু জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, কারণ উত্তরটা দিতে হবে আমাদের যে নরেন্দ্র মোদী কি বলছেন। তিনি বলছেন দ্রৌপদী মুর্মুর অসম্মান নাকি মমতা ব্যানার্জি থেকে আমাকে ছিনিয়ে তার একটা প্রতিশোধ করতে হবে। দ্রৌপদী মুর্মুর অসম্মান আপনারা ট্রাইবাল প্রেসিডেন্ট দিলেন, মহিলা ট্রাইবাল প্রেসিডেন্ট, আমরা খুশি হলাম যে মহিলা ট্রাইবাল প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাইবালদের জন্য প্রেসিডেন্ট কি করেছেন? দেশের রাষ্ট্রপতি তিনি বাংলায় এসে বলেছেন আমাদের অসম্মান, আমরা নাকি অসম্মান করেছি। আমরা কি অসম্মান করেছি? তিনি এসেছেন কোন অল ইন্ডিয়া সাঁওতাল অর্গানাইজেশন, যেটা বেসরকারি প্রাইভেট অর্গানাইজেশন, তার প্রাইভেট ফাংশন। আমরা চিঠি করে বলে দিয়েছি, রাজ্য সরকার ডিএম দার্জিলিং চিঠি করে বলে দিয়েছে আমরা এই সংস্থাকে চিনি না এবং আমাদের মনে হয় না যে এইটা রাষ্ট্রপতির লেভেলে কোনো ফাংশন করার মতো যোগ্য। তবুও তিনি এসেছেন। তিনি বলছেন আমার টয়লেট কাজ করছিল না। মমতা ব্যানার্জি যখন চৌরঙ্গিতে প্ল্যানেটে আমরা ঘটনা দিচ্ছি মেট্রো চ্যানেলে আমাদের ভোটাধিকারের জন্য, মমতা ব্যানার্জি সেই ঘটনা বন্ধ ছেড়ে দার্জিলিং বাগডোগরা ফ্লাইট নিয়ে যাবে রাজনীতি করার জন্য। জোক? This is a joke? রাষ্ট্রপতি বলছেন আপনারা ট্রাইবালদের দেখাশোনা করছেন কোথায়? আপনি তো উড়িষ্যার রাষ্ট্রপতি ম্যাডাম, আপনি তো উড়িষ্যায় 8 থেকে 10 লক্ষ ক্রিশ্চিয়ান ট্রাইবালদের যেরকম নির্যাতন করা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন।
বেদান্তা বলে একটা কোম্পানি আছে বক্সাইট মাইনিং করছে, সেটা করার জন্য উড়িষ্যার পুলিশ এলাকা খালি করার জন্য ট্রাইবালের মা বোনেদের পিটিয়ে এলাকা খালি করছে। তখন তো আপনার মুখ দিয়ে চুল বেরোচ্ছে না? যখন মণিপুরে উলঙ্গ করে মহিলাদের রেপ করে রাস্তা দিয়ে হাঁটাচ্ছিল, তারাও তো ট্রাইবেল ছিল, আপনার মুখ দিয়ে একটা চুল বেরোচ্ছিল না? যখন মধ্যপ্রদেশে ট্রাইবেলের উপর ইউরিনেট করছিল, পেচ্ছাপ করছিল, আপনার মুখ দিয়ে তো কিছু বেরোলো না? আপনারা এখানে এসে কলকাতায় আমাদের সম্মান শেখাচ্ছেন মোদীজি, আর বলবেন বিশাল কিছু। তিনি বলছেন আজকে যে আমি স্যার কথা শুনুন, ডিলিট ডিটেক্ট রিপোর্ট, ডিটেক্ট ডিলিট রিপোর্ট মানে প্রথমে চিহ্নিত করো, তারপর বার্তা, তারপর রিপোর্ট করো, মানে অন্য জায়গায় ফেলে দাও। আমি বাংলার মানুষকে, হিন্দু মুসলমান সব সম্প্রদায়কে আজকে আমি সতর্ক করতে চাই যে ওরা এই তিনটে স্টেপের মধ্যে দুটো করেছে, চিহ্নিত করেছে এবং ডিলিট করেছে। থার্ড স্টেপটা কিন্তু বাকি আছে। এরা যদি ক্ষমতায়, তাহলে থার্ড স্টেপ এই 27 লক্ষ মানুষ যাদের মধ্যে আপনাদের আমাদের পাশের বাড়ির মানুষরা রয়েছে, তাদেরকে কিন্তু রিপোর্ট করবে, যেটা আসামে করেছে। ডিটেনশন ক্যাম্প করেছে আসামে, ওদের এনআরসি কি হলো? এরা করতে পারলো না, কারণ 18 লক্ষ হিন্দু আসামে এই এনআরসি চলে গেল, ওরা করতে পারলো না। আজকে এসে বলছে যে ওরা ক্ষমতায় এলে ওরা মাসে 3000 টাকা করে দেবে। তোমরা তো 14টা 16টা রাজ্যে পশ্চিম ভারতবর্ষে ক্ষমতায় আছো, কোথাও তোমরা এই ভাতা দিচ্ছ? কোথাও তো দিচ্ছ না। পশ্চিমবাংলা আমরা যখন লক্ষ্মীর ভান্ডার শুরু করি, তখন প্রত্যেকটা বিজেপি নেতা টিভিতে গিয়ে, সংবাদ মাধ্যমে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে বলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষকে, মহিলাদের, মা বোনদের ভিখিরিতে পরিণত করেছে, ভিখিরিতে পরিণত করেছে। কি হলো? আপনারা বললেন আমরা ভিখিরিতে পরিণত করেছি, নিজেই আসছেন ভোট লাগে 3000 টাকা দিতে। 5 বছর আপনারা ছিলেন দিল্লিতে, 1 বছর আগে আপনারা বলেছিলেন দিল্লি সরকার হলে 2,500 টাকা দেবে, কোথায় আছে? মহারাষ্ট্রায় বলেছিলেন মাসে 1500 টাকা দেবো যদি 2.5 লক্ষ টাকা ইনকামের নিচে হয়, 2 বার দিয়ে বন্ধ করে দিয়েছে। বিহারে 10,000 টাকা করে ভোটের আগে দিয়েছেন, এখন বাড়ি বাড়ি বিজেপি গিয়ে বলছে ফেরত দিচ্ছে। বিশ্বাস করুন, তারা আমাদের শিখাবেন। আজকে অমিত শাহর কথা কি? অমিত শাহ এসে বলছে মমতা ব্যানার্জি মাথায় ব্যান্ডেজ আর পায়ে ব্যান্ডেজ লাগান, এবার ভবানীপুর আমাকে ভোট দেবে না। আমি একটা কথা বলি, গত রাত্রে আমি কলকাতায় এসেছি, আমার হাসপাতালে থেকে এসছে বলে আমি হোটেলে গেছিলাম, থাকছে আমি নদিয়া থেকে এলাম। সকালবেলা দেখলাম ভূপেন্দ্র ইয়াদব থেকে আরম্ভ করে যত তাবড় বিজেপির নেতা সব তাজ হোটেলে নিচে ঢোকা যাচ্ছে না বিজেপি খেলাতে। তখন আমি বুঝলাম এবার বিজেপি গতবারের চেয়েও গোহার হারবে, কারণ ওরা তাজ হোটেলে নবী দিবস যদি মনে করে ওরা বাংলাকে জয় করছে, আর আমরা গ্রামে গঞ্জে গিয়ে ভিতরে গিয়ে মানুষের পাঁচটা বুঝছি। এখন তুমি আমার লোক বলছি ইসবার क्या होगा, ऐसे लास्ट टाइम से भी खराब होगा, लिख के रखो। আমার আশ্চর্য লাগছে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এই বিজেপির যুবপতি লিডারগুলো এখানে এসে আমাদের বলছে বাংলার অস্মিতা। তোমরা কারা? হু আর ইউ? ওরা একটা স্পেশাল অডিশন আনলো পার্লামেন্টে, বলতে মাত্র আমার হাসি পাচ্ছিল। বিজেপি আরএসএস এর লোকেরা 7 জন্মে কোনোদিন মুখ দিয়ে বলতে মাত্র উচ্চারণ করেনি। যখন ঋষি বঙ্কিম বঙ্গদর্শন পত্রিকায় 1875 সালে প্রথম 4টে প্যারাগ্রাফ বন্দে মাতরমের পাবলিশ করেছিলেন, যখন ছাপা হয়েছিল, কোনো আরএসএস বিজেপি ছিল না। আরএসএস 1925 সালে নয়, বিজেপি 1980 সালে। কি লেখা আছে বন্দে মাতরম পড়েছেন কোনোদিন? তুমি বিদ্যা, তুমি ধর্ম। যখন ঋষি অরবিন্দ বাংলা থেকে ইংলিশ আপনার আনন্দ ট্রান্সলেট করবেন, তখন উনি তুমি বিদ্যা, তুমি ধর্ম, ধর্ম শব্দটাকে তিনি কিন্তু রিলিজিয়ন হিসাবে ট্রান্সলেট করেননি, তিনি কর্তা, আচার, আচরণ হিসাবে ট্রান্সলেট
ট্রান্সলেট করেছেন। তার মানে ঋষি বন্দে মাতরমে যে লেখা ছিল সেটা ধর্মটা হচ্ছে গিয়ে রাজধর্ম, কন্ডাক্ট। যখন নরেন্দ্র মোদী 2002-এ গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন আর গোদরা হয়ে যায়, তখন অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার ছিলেন। তখন সংবাদ মাধ্যম অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞেস করেছিল যে গুজরাটের মুখ্যমন্ত্রী কি করা উচিত। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন राजधर्म पालन करना चाहिए। राजधर्म शासन के लिए प्रजा प्रजा में भेद नहीं करना चाहिए, न जाति के आधार पर, न जन्म के आधार पर, न संप्रदाय के आधार पर। এটা আমরা বলছি না, এটা 24 বছর আগে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তার লিডার অটল বিহারী বাজপেয়ী তাকে এটা বলেছিলেন। প্রত্যেকটা জায়গায় এসে আজকে আমরা বলছি বাঙালি ভাষা সুন্দর ভাষা নেই, যে লিঙ্গুইস্টিক টেররিজম চলছে, ভাষাগত সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় আপনি উড়িষ্যা যান, উড়িষ্যায় বাঙালি ধর্ম পেটাচ্ছে, বলছে কিনা বাংলাদেশ। দিল্লিতে, হরিয়ানাতে আমাদের নদিয়া মুর্শিদাবাদের মানুষকে ধরে ধরে পেটাচ্ছে, বলছে এই রোহিঙ্গা, এই বাংলাদেশি। দিল্লি পুলিশ লিখছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নাম্বার 1 আমি তো এটাই বুঝতে পারি না যে আমরা কবে থেকে বাংলাদেশিকে গালাগাল হিসেবে ইউজ করতে আরম্ভ করবো। কবে থেকে? আমরা তো কোনোদিন ওপার বাংলার মানুষ আর বাংলাদেশকে বিনা চোখে দেখিনি, দেখেছেন কি? আমার নিজের ফ্যামিলি এখন বাংলাদেশের ফ্যামিলি মেম্বার আছে। বাংলাদেশটি একটা নোংরা শব্দ, একটা গালাগাল কবে হলো যে আমরা বাংলাদেশি বলি? আমাদের বাংলাদেশি বলছি কিন্তু পরের কথা, কিন্তু বাংলাদেশি শব্দটা খারাপ কি করে হলো? বিজেপি শেখ হাসিনা বাংলাদেশের এখন যেটা বাংলাদেশিরা, তারা যখন তাদের প্রাইম মিনিস্টারকে বাদ দিয়েছে, সেই প্রাইম মিনিস্টারকে তুমি সরাও দিয়েছো দিল্লিতে। তুমি শেখ হাসিনাকে দিল্লিতে রেফিউজ দিয়েছো, সরাও দিয়েছো, আর আমাদের বলছো কিনা আমরা বাংলাদেশি। তোমার দ্বারা সব ঠিক, আমি দিল্লিতে দেখেছি কিভাবে বিজেপি আসার পর দিল্লি একটা কসমোপলিটন শহর ছিল, কসমোপলিটন শহর। সেখানে চিত্তরঞ্জন পার্কে কালী মন্দির আছে, আপনারা যদি গেছেন কালী মন্দির আছে, কালী মন্দির ঠিক লাগোয়া মাছের বাজারটা। ইনফ্যাক্ট ওই ব্যবসায়ী শ্রমিকটাই কালী মন্দিরের দান করে মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন, যদি আপনারা কেউ গিয়ে থাকেন। এখন কি দিল্লি বোর্ডার বলছিল যে আপনারা এখানে মাছের বাজারে কেন রাখা যাবে না? ভিডিওটা দেখেছিলেন? এই ভিডিওগুলো যখন বেরোয় তখন তাড়াতাড়ি তারা সরিয়ে দেয়। তাদের এই বিজেপির এই হনুমানগুলো, বিজেপির লোকেরা গিয়ে মাছের বাজারের লোককে থ্রেট করছে, বলছে যে মাছ মন্দির যাবে না, এখানে মন্দির আছে। আরে ওদের দেবদেবগুলো আমরা ঢোকা পাক্কা খায়, আমাদের দেবদেবরা মুড়ি গল্প খায়। রাইট অর রং? আমি নিজে স্বাস্থ্য পরিবারের সরকার, আমাকে মা বলে যে আমার এই মাছ খেতে ইচ্ছে করছে, আমাদের মতো কত আছে যে আজকে মা তারা মা এটা খেতে চায়, আমি ভোগে এটা দেবো? হ্যাঁ কি না ভাই? আপনারা কিভাবে পুজো পালন করেন আমি জানি না, সেটা আপনার ব্যাপার, আপনার স্বাধীনতা আছে। কিন্তু আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোন দিন কি খাবো, কোন দিন ফ্রাইড রাইস খাবো, কোন দিন বিরিয়ানি খাবো, কোন দিন পাপড় মাছের ঝোল খাবো, এটা তো আমার হাতে পিঠে থাকে, এটা প্রত্যেকটা বাঙালির পিঠে থাকে। আমরা কি খাবো, কি পড়বো, কাকে ভালোবাসবো, কোথায় বেড়াতে যাবো, সেটা আপনারা ঠিক করে দেবেন। প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের বলছি, এটা আজকে মমতা ব্যানার্জি আর তৃণমূল আছে বলে বাঙালি এবং বাঙালি আনা বেঁচে আছে। এই ভুটানের ওপর যদি একটা ভোট নষ্ট করেন, এটা কিন্তু রিস্ক করছেন আপনি আমাদের পুরো বাঙালি আনাটাকে নষ্ট করা। এটা বাংলা জাতি, বাংলার মাটির কথা। এই ভোট এমনি ভোট নয়। মহারাজ প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াতে শুধু একটা কথা বলছে যে দিস ভোট ইজ ফর ডেমোক্রেসি। আপনার হয়তো কাউন্সিলরের পছন্দ নয়, আপনার এলাকার সাথে কোনো প্রবলেম আছে, কিন্তু এই ভোট সেটার প্রতিশোধ নেওয়ার ভোট নয়। এই ভোট আপনারা করবেন না। সমস্ত কাউন্সিলর হয়তো আপনার ঠিক নর্দমাটা পরিষ্কার করতে পারেনি, বা আপনার এলাকার লাইটটা সমস্ত ঠিক হচ্ছে না, বা আপনার এলাকার জলজালটা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, আপনার ইরিগেশন হচ্ছে, কিন্তু সেই রাস্তা এই ভোটে পার করার রাত নয়।
এটা রাজ্য সরকার তৈরি করার ভোট এবং এবার এটা যেটা করেছে গণতন্ত্রে ওরা বারবার ভেবে নিচ্ছে। আপনারা কোনোদিন শুনেছেন পুলিশ বদল হয়? আমরা শুনেছি, কিন্তু পুলিশ বদল হয় ওপর থেকে নিচ অব্দি গেম করে দিয়েছে, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করছে। কোন পুলিশ আমরা চিনতেই পারছি না আমাদের নামে। ঠিক আছে, আপনারা কি করতে চান? সব পুলিশ বদল করুন, আপনারা চান থেকে পুলিশ আনুন, তবুও আমরা ভোট করে দেখিয়ে দেবে পাওয়া যায়। বাংলা উত্তরপ্রদেশ নয়, 3 কোটি মানুষের দাঁত দিয়েছে, লিস্ট থেকে চুপ করে কেউ বলে না। বাংলা নয় উত্তরপ্রদেশ, এই ভুল হচ্ছে। বাংলা বিহার নয়, অনুপ্রবেশকারী ঘুষ থেকে আমরা বিহারে আরম্ভ করেছি। বিহারের ভোট আমি পেটিশন ছিলাম সুপ্রিম কোর্টে, যখন আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিহারে কত কয়লা আপনারা পেয়েছেন অ্যাজ এ রেজাল্ট অফ এসআইআর, 252 না 253 টাকা কয়লা পাওয়া হয়েছিল। তারা কারা ছিল? তারা নেপালি হিন্দু মহিলা ছিল, যেটা নেপাল বিহারের বর্ডার থেকে এসে বিহারের মানুষের সাথে বিয়ে করেছে। এই হচ্ছে তারা অনুপ্রবেশকারী, এই হচ্ছে তাদের পরিস্থিতি। সবার থেকে টিকে একই করবো। আমি জিজ্ঞেস করেছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রশ্ন, আমরা বলেছিলাম যে গত 10 বছরে বাংলা থেকে কত বাংলাদেশি আপনারা ফিরিয়ে পেয়েছেন? আপনারা তো কোটি কোটি লক্ষ লক্ষ বলছেন। আনসার কি ছিল জানেন? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গৃহমন্ত্রী দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জানেন 3,500 মানুষকে মোটে গত 10 বছরে বাংলাদেশি নিয়ে গিয়ে বেরোচ্ছে, তাদেরকে পাঠানো হচ্ছে 3,500। আপনারা ভোট চাইতে এসেছেন। এবার এমন একটা তাদের গণতন্ত্রে, এবার যদি আগে এখানে 85% পোলিং ছিল, এবার কিন্তু 100% পোলিং করতে হবে। আমি আপনাদের বলছি 100% পোলিং করতে হবে। আপনার পরিবারে 4 জন ভোটার লিস্টে আছে, 2 জন কেটে দিয়েছে। ওই 4 জনের মধ্যে কিন্তু এবার গিয়ে ডবল তৃণমূলের সাপোর্ট হবে। ওরা কি ভেবেছিল লোক বাদ দেবে আর ভোটে জয় করবে? এত সহজ নয়। তাদের গেম আমরা পদে 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 বুঝে দিয়েছি এবং ফাঁস করে দিয়েছি। মুর্শিদাবাদে হুমায়ুন কবির উগ্র জনতার পার্টি নাকি জেইউপি না ইউপি ওটা আরম্ভ করেছে, তাকে নিয়ে 1000 কোটি টাকা দিয়েছে, 1000 crores। কিসের জন্য? সে তো এমনিতেই বোকা, সে আবার বলছে সব মুসলমান বোকা। ভিডিওটা দেখেছেন? সে বলছে সব মুসলমান বোকা, আমি তাদের বোকা বানিয়ে নেবো। আমারা সারা বেঙ্গলি আর হিন্দি বলছে, হিন্দি বলছে, শুনতেও না বলে। ঠিক আছে, ও যখন প্রথম দেখলাম 2012 সালে কংগ্রেস থেকে এসে আমি তার ভোট করতে গিয়েছিলাম, আমার মনে আছে। আমি প্রথম দিন মমতাকে বলছিলাম এটা আমরা যাবো, তৃণমূল কংগ্রেসের দেখছেন বলে। মমতা বলছে না আমরা জিতবো। আমি একটা কোথাও ভোট করছিলাম, আমার মনে আছে। একটা বাড়িতে গিয়েছিলাম, কতটা বাড়ি থেকে যখন বেরিয়ে আসছি, বুড়ো মানুষ টুঙ্গি পড়া মুড়ি খাচ্ছে। তারা আমার আসুন আসুন এলাম 16 টাকা বলে, এই যে আপনারা একটু ভোট করতে জানো, আমার বাড়ি থেকে এবং এই পাড়ার সবাই থেকে টাকা নিয়েছে চাকরি দেবে। এই হচ্ছে সে বিজেপিতে চাচ্ছে। এখন তাদের বিজেপি থেকে 1000 crore দিয়েছি, যেটা মুসলিম আমি খুব খুশি যে এই ভিডিওটা প্রকাশ হয়েছে, কারণ এই সত্যতা আমরা জানতাম যারা মানুষ, কিন্তু যতদিন না ভিডিও প্রকাশ হতো লোকে বিশ্বাস করতো না। আর আজকে প্রধানমন্ত্রী এসে জঙ্গিপুর মুর্শিদাবাদ তিনি বলছেন যে এআই জেনারেটেড ভিডিও, এআই জেনারেটেড ভিডিও। আজকে মোদির কথায় মোদি ধুরন্ধর সিনেমার প্রচার করছে, আর ধুরন্ধর সিনেমা মোদির প্রচার করছে। কোনদিন শুনেছেন? 56 ছাতি ভাই, 56 ছাতি। আর বিদেশ নীতি, আমরা ইন্ডিয়াতে আমাদের ফরেন পলিসি, বিদেশ নীতি সারা দেশ সারা বিশ্ব আমরা করছিলাম। নন অ্যালাইন মুভমেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম। এখন দেখুন এই পাহাড় অ্যাটাকের পর 26 জন মারা গেল। আজ অবধি এই অমিত শাহ দপ্তর রয়েছে যারা গুলি করেছিল তাদেরকে ধরতে পারেনি। তারপর ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে 51-52টা একদিকে সব দেশে পাঠিয়েছিল কি না পাকিস্তানকে, যাতে এক ভর করা যায়। কি হলো ভাই? পাকিস্তান আজকে ওয়েস্ট এশিয়াতে, পশ্চিম এশিয়াতে সিজ ফায়ার করে হিরো হয়ে যাচ্ছে, আর তুমি বসে বসে আনন্দ কি হলো?
করে দিল। লোকে বলে নরেন্দ্র মোদীর ভিডিওতে কোনোদিন সাউন্ড থাকে না। তিনি যখন কোনো ফরেন কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করেন, হাসেন, কোলাকুলি করেন, আমরা এমন এমন ভিডিও দেখেছি নরেন্দ্র মোদী পাশে টাকা কোলাকুলি করার জন্য লোকে এরকম করছে ভাই দেখেছেন আপনারা সবাই দেখেছেন। এই কলকাতার বাসে ভিড়ে গেলে কোনো ছেলে এসে টাকা ঠিক করে দাঁড়ান, ঠিক করে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান, হাতটা ঠিক জায়গায় রাখবেন, বলে না ঠিক সেই অবস্থা। সে এখন This is your foreign policy. This is your foreign policy. সেটা একটা ভুল করে কোন এআই পিটিআই ওটা সাউথ পাওয়ার কিছু কি বলে হ্যাঁ এএসএস কি আর আমরা ঠিক আছে দাঁড়ানো বলছে মাত্র ইন্টারেস্ট বলছে ট্রাফিক ইন্টারেস্ট বলছে হাসো মা ছোটবেলা ঠাকুমা বলতেন যাই করো তোমার সবকিছু লোকে কেড়ে নিতে পারে, পেটের বিদ্যা পেটের শিক্ষাটা কিন্তু তুলে নিতে পারে না। পেটের বিদ্যে না থাকতে পারো এটাই বলছে। আজকে যারা আমাদের কল রেকর্ড বার করে আমরা কি খাই, কোন লিপস্টিক পরে গিয়ে আমরা শাড়ি দেয় সেটাও গৃহমন্ত্র স্বরাষ্ট্র মন্ত্র সিডি সিবিআই লাগিয়ে সেই খবরটাও রাখে, কিন্তু সারা দেশ জানে না প্রধানমন্ত্রী কোন কলেজ থেকে কোন বছরে পাস করেছে। সারা দেশে তিনি বলছেন মঞ্চে বলছেন কালকে গতকাল বাঁকুড়ায় শুনেছেন আপনারা সে কবিতা কাপিল শর্মার শো নরেন্দ্র মোদীর আজকালকার ভাষণ আর কাপিল শর্মার শোর মধ্যে কোনো পার্থক্য নেই, সে কমেডি হয়। কালকে কি বলছেন শুনুন। ছোটবেলায় আমি মেট্রো কলকাতায় এসেছিলাম, মেট্রো চলেছে আমার খুব মনে আছে ছোটবেলায়। কলকাতা মেট্রো শুরু হয়েছে 1983 সালে, যখন তার বয়স ছিল 34 বছর। তিনি ছোটবেলায় এসেছিলেন কলকাতা মেট্রো চলেছে, চাকরি করার জায়গা পাওনি। আপনারা করোনার টেলিগ্রাম করছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, হ্যাঁ যখন সবাই গল্প করতে টেলিগ্রাম চাকরি করার জায়গা পাওনি, একেবারে সেই জায়গায় এসেছে। আবার আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস তো টেলিগ্রাম গল্প করছি, প্রধানমন্ত্রীর সে বক্তব্য ridiculous। আর তারা প্রত্যেকটা নেতা কম্পিটিশন করছে কে কত অশিক্ষিত কথা বলতে পারে। মধ্যপ্রদেশের এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী বলছে রাজা রামমোহন রয় আম্বেদকর দালাল। আমাদের এই বিজেপি যেটা প্রেসিডেন্ট ছিল সুকান্ত তিনি বলছেন স্বামী বিবেকানন্দ was a confused leftist। কারণ অনেক সময় রানী রাসমতি ওদের নতুন একটা প্রেসিডেন্ট হয়েছে নবীন সামথিং, সে নবীন আসলে ভোটের প্রচার করতে সামনে পড়ছে हम कहाँ है अलीपुर अलीपुर क्या द्वार देखिए ना अलीपुरद्वार এসে अलीपुरद्वाরের মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে हम कहाँ है अच्छा अलीपुर अच्छा द्वार बोले इनके আমরা ভোট দেব। আর এটা বাংলা ভাষা বাঙালি মাটি বাংলা জল আমরা রক্ষা করব। একটা ভোটও আপনারা দেবেন না, গতবার ভুলেও চাপিয়েছিলেন সেটাও না, সেটাও না। এবার আমরা 220টা আসন ক্রস করবো আর আগামী ভোটটাই নির্ণয় করবো। বিজেপি সাহস করবো না বাংলাদেশে বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বলবে আমাকে দেয়ালে লিখবে শুনে আবার হাসি পায় বিজেপি আবার ভোট হচ্ছে না, বুঝলেন? এই পুনরুদ্ধার করতে হবে। আর আপনারা এটা মহিলাদের আসলে মমতা ব্যানার্জি কোনো ভেদভাব করেন না। আমাদের অনেক মহিলাদের বলি মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি। একটা বাড়িতে কজন আছে? শাশুড়ি মা, 3টে বৌমা, এসসি ফ্যামিলি, 6,800 প্রায় 7,000 টাকা মাসে ক্যাশে ঢুকছে বাড়িতে। জাস্ট 4টে মহিলা লক্ষ্মী ভাতা। কি বলছেন নাকি মমতার বাপের টাকা নাকি? আমার টাকা আমাদের দিচ্ছে কেন? কিন্তু মমতার আগে তো কেউ দিচ্ছিল না, মমতার বাপের টাকা নয় মেনে নিচ্ছি, কিন্তু মমতার আগে তো কেউ দিচ্ছিল না আর মমতার পরে কেউ দেবে না। এটা আপনারা ওটা আপনারা বুঝে
বক্তব্য রেখেছি ইয়ে করে থ্যাংক ইউ। এটাই আমি যেটা বলার জন্য এলাম, খুব ভালো লাগলো আপনাদের মধ্যে। আশা করি আপনারা এবার প্রত্যেকজন আমি আমাদের 2 সপ্তাহ বাকি আছে, এবার কেউ ওয়েট করবেন না। আমি একটা জিনিস বলছি, আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট কি বলবেন তবে আপনি প্রচারে বেরোবেন, আপনার ক্যান্ডিডেট কে বলবেন তারপর আপনি প্রচারে বেরোবেন। আপনাকে মেনে নিতে হবে আপনি প্রার্থী হলে কাউন্সিলর দাঁড়াবেন, আপনি যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটটা করতে। আমি প্রত্যেকটা মহিলাকে বলছি, আপনার কালকে সকাল থেকে আপনি ভেবে নিন যে আপনি প্রার্থী, আপনার বন্ধু প্রার্থী, আপনার বাড়ির লোক প্রার্থী হয়েছে। এটা হচ্ছে সেই ভোট। 1 ইঞ্চি জমি না ছেড়ে শক্ত হাতে ধরে ভোটটা করতে হবে। আর 2 সপ্তাহ